টপিক নিয়ে আমাদের আগের ক্লাসে আমরা যেটা পড়েছি, আমরা পড়েছিলাম হচ্ছে এক্সাম্পল 17 পর্যন্ত। আচ্ছা, এক্সাম্পল 17 আমি এক্সাম্পল 17টা তোমাদেরকে দেখাই। কয়টা ওয়ে আলোচনা করেছিলাম আমাকে একটু বলবা তোমরা। এটা কি একটা ওয়ে আলোচনা করেছিলাম নাকি দুইটা ওয়ে আলোচনা করেছিলাম? এই এক্সাম্পলটা এক্স ইজ ইকুয়ালস টু 3 রেখাকে 3,2 বিন্দুতে স্পর্শ করেছে এবং -1,9 বিন্দু দিয়ে যায়। মানে স্পর্শ যে করেছে সেটা অক্ষ না, অন্য কোনো রেখাকে, আর একটা বিন্দু দিয়ে দেওয়া আছে। সো বৃত্তটার সমীকরণ নির্ণয় করতে হবে। এটা কয়ভাবে দেখিয়েছিলাম তোমাদেরকে, একভাবে নাকি দুইভাবে? আমি একটু মনে করিয়ে দিই যে তাহলে কীভাবে দেখিয়েছিলাম, তাহলে মনে হয় তোমাদের একটু হেল্প হবে, কারণ লাস্ট ক্লাসটা প্রায় এক সপ্তাহ আগে হয়েছে। সো আমি একটু মনে করিয়ে দিই। আচ্ছা, আমি হয়তো প্রথমে এটা দেখিয়েছিলাম, এই বইটা দেখিয়েছিলাম। আগে চিত্রটা লাগবে, চিত্রটা আমি এঁকে দেখাচ্ছি, সমস্যা নেই। এই যে ফার্স্টে অক্ষরেখা দুটো আঁকলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু 3, এই রেখাটা চলো এঁকে ফেলি। এটা এক্স ইজ ইকুয়ালস টু 3 রেখা, মানে এক্স এর ভ্যালু যদি তুমি জানো, তার মানে ওইটা এক্স অক্ষের সাথে রিলেটেড না সবসময়। সো অনলি এক্স এর ভ্যালু জানো, তাহলে সেটা ওয়াই অক্ষের সাথে রিলেটেড, ওয়াই অক্ষের সমান্তরাল। আর হচ্ছে এই যে 3,2 বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে বৃত্তটা নিঃসন্দেহে অনেকটা এরকম, রাফলি এরকম বৃত্তটা। কেন্দ্রটা রাফলি এই জায়গাটায়, ঠিক আছে। অক্ষের উপরেই দেখে মনে হচ্ছে, বাট আমরা যাতে আলাদা করা যায় এখানে আঁকলাম। আর আরেকটা পয়েন্ট -1,9, সেটা রাফলি এখানে। সো আমি বলেছিলাম হচ্ছে যেহেতু এটা একটা স্পর্শক, তাহলে স্পর্শবিন্দুতে তুমি যদি একটা লম্ব টেনে ফেলো, তাহলে কিন্তু সেটা কেন্দ্র দিয়ে যাবে, এবং এই লম্বটা সেটা নিঃসন্দেহে এক্স অক্ষের সমান্তরাল হবে, এবং সেখানে ওয়াই এর ভ্যালু ফিক্স থাকবে। ওয়াই ইজ ইকুয়ালস টু প্রত্যেকটা পয়েন্টই 2। তাহলে এই পয়েন্টটা হচ্ছে তোমাদেরকে বলেছিলাম, এটা আমি ভুজ জানি না, ভুজটা এইচই থাকলো, আর কোটিটা হচ্ছে 2, এটা বলেছিলাম, ঠিক আছে। তারপর বলছিলাম কি, তারপরে জাস্ট আমি প্রসেসটা বলে দিই। তারপর বলেছিলাম যে আর হচ্ছে দুইটা পয়েন্ট দেওয়া আছে, সো এই দুইটার উপর জ্যা, মানে এই দুইটা তো একটা জ্যা, তাই না। জ্যায়ের উপর তুমি যদি লম্ব সমদ্বিখণ্ডক আঁকো, সেটা নিঃসন্দেহে কেন্দ্র দিয়ে যাবে। সো আমরা এইটার সমীকরণ বের করেছিলাম। ধরো, আচ্ছা, সমীকরণটা আমার কাছে এখানে বের করাও আছে, তাহলে সমীকরণটা আমি লিখেই ফেলি। 8x - 14y + 69 ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। সো এটা হচ্ছে লম্ব দ্বিখণ্ডকের সমীকরণটা। লম্ব দ্বিখণ্ডক অনেকভাবেই বের করা যায়। আর হচ্ছে তাইলে সেটা h,2 দ্বারা সিদ্ধ হয়। সো আমি যখন সিদ্ধ করে দিছি, সেটা হয়েছে 8h - 14 × 2 মানে 28 + 69 ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। সো এই ভ্যালুটা আসছে। সো এই ভ্যালুটা থেকে তুমি এইচ এর ভ্যালু কিন্তু পেয়ে যাবে। এইচ এর ভ্যালু হবে 41/8। সো তুমি অ্যাকচুয়ালি কেন্দ্রটা পেয়ে গেছো, আর তুমি এই দুটা বিন্দু দিয়ে যাই জানো। সো অ্যাকচুয়ালি তোমাকে আমি 4টা ইনফরমেশন দিয়ে দিছি, ঠিক আছে। সো তুমি কেন্দ্রের সাথে যে কোনো একটা দ্বারা সিদ্ধ করে কিন্তু বৃত্তটা পেয়ে যেতে পারবা, ঠিক আছে। এর বাইরে কি আমি কোনো নিয়ম বলেছিলাম? এটা কিন্তু স্ট্যান্ডার্ড নিয়ম। এবং ধরো যে এটা তো একটা সহজ রেখা, এটাকে আজকে আমাদের একটা আছে বাঁকা রেখা, হয়তো সেটা তোমাদেরকে করতে দেবো, সেটার ক্ষেত্রেও কিন্তু এই কনসেপ্টটি কাজে লাগাইতে হবে, ঠিক আছে। কেন্দ্রটা হচ্ছে জ্যায়ের লম্ব দ্বিখণ্ডকের মাঝখানে, জ্যায়ের লম্ব দ্বিখণ্ডকের মাঝখানে কেন্দ্রটা। এই কনসেপ্টটা কিন্তু একদম বেসিক কনসেপ্ট। এর বাইরে আমি কিছু বলেছিলাম? আচ্ছা, এবং বেসিকটা মনে রাখো, কারণ বেসিকটা দিয়ে তোমাদের অ্যাকচুয়ালি সবগুলোই হয়ে যাবে। বাট এর বাইরে খুব সোজা একটা মেথড আছে, মানে সেটা আমি একটু দেখাই। সেটা হচ্ছে, এটা যদি কেন্দ্র হয়, আমি ভুজটা জানি না, কোটিটা জানি। কেন্দ্রটা থেকে এই পয়েন্টের দূরত্ব ইজ ইকুয়ালস টু কেন্দ্রটা থেকে এই পয়েন্টের দূরত্ব। সো আমরা চলো সেটা করে ফেলি। কেন্দ্রটা থেকে এই 3,2 পয়েন্টের দূরত্বটা কত বলো তো? সেটা হচ্ছে এই যে বা সহজ কথা, h,2 থেকে
3,2 এর দূরত্ব কত বলো তো? দূরত্ব হচ্ছে, তুমি রুট ওভার দিয়েও করতে পারো, বাট যেহেতু এখানে কোটি সেম, তার মানে কোটির কারণে কোনো দূরত্ব ক্রিয়েট হয় নাই, জাস্ট ভুজের কারণে দূরত্ব ক্রিয়েট হয়েছে। তাইলে দূরত্ব হচ্ছে h-3 বা এটার মডুলাস, তাই না? মানে ভুজ দুইটার মধ্যে ডিস্টেন্স বা পার্থক্যই হচ্ছে কেন্দ্র, মানে পয়েন্ট দুইটার মধ্যে পার্থক্য। সো h,2 থেকে 3,2 বিন্দুর দূরত্বটা হয়ে গেল। এটা এখানকার স্পেশাল কেস। আসলে তোমাদেরকে এর চেয়ে কঠিন, মানে 4.1 জন্য আমি শিখাই দিচ্ছি, অ্যাকচুয়ালি এগুলো দেখবা 4.2তেও কাজে দিচ্ছে। 4.2 এর ম্যাক্সিমাম ম্যাথ তোমাদের এই কনসেপ্টে, ম্যাক্সিমাম ম্যাথ তো না, কিছু কনসেপ্ট আছে নতুন অবশ্যই, বাট একটা বড় পোর্শন হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি যখন তোমাদের নোটটা করি, মানে নোট বলতে ফার্স্টে কোশ্চেন কালেকশন, এই নোট বানানোর জন্য কোশ্চেন কালেকশন করি, তখন কিন্তু পুরা চ্যাপ্টারের কোশ্চেন কালেকশন করা হয়, ঠিক আছে? আমার আগের নোট বা তোমাদের টোটাল আমি কয়টা 6টা বা 7টা বই দেখে কিন্তু আলটিমেট অনেক ম্যাথ পাই এরকম কিছু না, পরের বইগুলোতে হয়তো 2-3টা করে ম্যাথ পাওয়া যায়, ঠিক আছে? মানে সেজন্যই তো বই বানানো। আচ্ছা, যাই হোক, সো মানে যেই টাইপটা বললাম তোমাদের 4.2 এর সাথে মিলে যাবে, সেই পার্টটা হচ্ছে 4.2 এর অলমোস্ট 50%, ঠিক আছে, বা 60%। সো তোমরা মানে এই কনসেপ্ট যে জ্যায়ের মানে লম্ব দ্বিখণ্ডকের মাঝখানে আছে, বা এই যে স্পর্শবিন্দুতে লম্বের মাঝখানে হচ্ছে কেন্দ্রটা আছে, এই দুটা কনসেপ্ট কিন্তু খুবই সুন্দর একটা কনসেপ্ট, ঠিক আছে? এবং এতটুকু কনসেপ্ট যদি তোমরা কাজে লাগাতে পারো, মানে 4.2 এরও ম্যাক্সিমাম ম্যাথ তোমরা এখন ট্রাই করলেই 50-60% ম্যাথ পেরে যাবা। 4.2 এর ঝামেলাটা একটা আমি একটু বলে দিই, আমরা 4.2 কিন্তু একটু পরে ধরবো, তোমরা যদি নিজেরা করতে চাও সেজন্য আমি একটু বলে দিই। 4.2 এর থিওরিটা বইয়ে একটু প্যাচাইছে, মানে সেটা নিজে পড়তে গেলে একটু মাথা গরম হয়ে যায়। সো যদি নিজে পড়তে চাও, আমার সাজেশন থাকবে টাইম নিয়ে বসবা। টাইম কিন্তু লাগবে না, কারণ জিনিসগুলো বেশি কঠিন না, কিন্তু তোমরা অবশ্যই হাতে এক্সট্রা টাইম নিয়ে বসবা। যেটা মনে হচ্ছে আধা ঘন্টায় হয়ে যাবে, সেটার জন্য 1 ঘন্টা নিয়ে বসবা, 1.5 ঘন্টা নিয়ে বসবা। যদি কেউ 4.2 নিচ থেকে এখনই করতে চাও, তাহলে এই সাজেশনটা দিয়ে রাখলাম, করে ফেলতে পারো, কিন্তু বললাম তো একটা মেজর পোর্শন তোমরা পেরে যাবা, এবং বাকিগুলোও ভাইয়া তো বলবেই পরে, বাট অত কঠিন কিন্তু লাগবে না, ঠিক আছে? মানে আমরা যেভাবে করতেছি আশা করি কিছুটা হলেও হেল্প করবে। সো যাই হোক, যেটা বলতেছিলাম, এই h,2 পয়েন্ট থেকে 3,2 পয়েন্টের দূরত্ব হচ্ছে এই ডিস্টেন্সটা, মানে h আর 3 এর মাঝখানে পার্থক্যটা, তাই না? তারপর হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে -1,9 থেকে এই বিন্দুর দূরত্ব, মানে সরি, h,2 থেকে -1,9 বিন্দুর দূরত্ব। এই দূরত্বটা কত? এই দূরত্বটাও তোমরা বলতে পারো যে ভাইয়া রুট ওভার h-1 হোল স্কোয়ার বা h+1 হোল স্কোয়ার প্লাস এই যে 2-9 হোল স্কোয়ার, বা সোজা কথা ডেল্টা ওয়াই স্কোয়ার। ডেল্টা ওয়াই হচ্ছে 7, ঠিক আছে? এটা লিখছি ডেল্টা এক্স স্কোয়ার প্লাস ডেল্টা ওয়াই স্কোয়ার। সুতরাং রুট ওভার h+1 হোল স্কোয়ার প্লাস 49। এখন এই কেন্দ্র থেকে এই পয়েন্টের দূরত্ব যতটুকু, এই পয়েন্টের দূরত্বও কিন্তু ততটুকু, কেমন? সো দুইটার ডিস্টেন্স হচ্ছে সমান। সুতরাং এই যে এইটা মডুলাস অফ h-3 ইজ ইকুয়ালস টু এই ডিস্টেন্সটা রুট ওভার h+1 হোল স্কোয়ার প্লাস 49। তাহলে তুমি দুই পাশে স্কোয়ার করে দিতে পারো, স্কোয়ার করলে মডুলাসটার আর অতটা ইফেক্ট থাকে না। তাহলে এই পাশে হয়ে যাবে h-3 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু h+1 হোল স্কোয়ার প্লাস 49। সো তোমরা আমাকে রাফ করে বা নোটে তুমি যেভাবেই তোলো, তুমি আমাকে হচ্ছে অ্যান্সারটা বলো, তাহলে h এর ভ্যালুটা কত আসে। আমরা একটু মনে রাখি, আগের বার h এর ভ্যালুটা আসে 41/8। সো এবার h এর ভ্যালুটা আমাকে বের করে দাও তো, নির্ঘাত 41/8 আসবে, বাট তোমরা একটু করো, নিজেটা করো। অনলাইন ক্লাসের মেজর প্রবলেম হচ্ছে হাতে কলমে করা। সো সুযোগ পাইলেই হাতে কলমে করবা, যেই ক্লাসেই সুযোগ পাবা কিছু হাতে কলমে করা। এটাই আমি ক্লিয়ার করে দিছি তোমাদেরকে। ও আচ্ছা, এইচ ওখানে আসছে হলো সরি 41/8 না, -41/8 আসবে, এখানেও সেম জিনিসই, মানে
পক্ষ চেঞ্জ করার সময় কিন্তু মাইনাস হয়ে গেছে, সেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। হ্যাঁ বলো। তোমরা ওটা যদি এক্সাম আকারে দিতে চাও আমার কোনো সমস্যা নাই, আমার মনে হয় এক্সাম দিলে একটু ভালো, কিন্তু আচ্ছা এক্সাম দিতে পারো। আচ্ছা ওটা নিয়ে কথা বলা যাবে, আমরা এক্সাম দিলে আসলে তোমাদেরই ভালো। এটা নিয়ে কথা বলবো আমরা, ক্লাসটা আমরা শেষ করি, ঠিক আছে? আমাদের এই টপিকের থিওরি টুরি মানে আমাদের এই টপিকটা কী ছিল অ্যাকচুয়ালি, চিত্র দিয়ে অনেকটা চিন্তা করা, বা মানে যেটা একটু নর্মালি ভিজুয়ালাইজ করতে ঝামেলা সেগুলো একটু চিত্র দিয়ে করলে, এটাই তো আমাদের টার্গেট ছিল। বাট আমরা আগে যতটুকু পড়ছি সেগুলোর আর একটু ভালো করেও আমরা দেখছি। সো যাই হোক, ঠিক আছে। আর আমাদের চ্যাপ্টার টপিক কিন্তু অ্যাকচুয়ালি অলমোস্ট শেষ, আছে কিছু আছে বাট সেগুলো থেকে একটু কম আসে, ঠিক আছে? যেমন পোলার নিয়ে আছে, কম আসে। তারপর হচ্ছে একটা নিয়ে একটু বেশি আসে কিন্তু টপিকটা একদমই ছোট, সেটা হচ্ছে দুইটা বৃত্ত আছে, দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করে আছে ধরো, সেটা নিয়ে আছে বাট সেটা একটু টপিক ছোট। সেটা আমি আসলে ভাবছিলাম আজকেই পারবো কি না, বাট আজকে ওই পর্যন্ত যাওয়া যাবে না হয়তো, বাট তাও যদি যাওয়া যায় হয়তো একটা ম্যাথ হলেও দেখাই দিলাম, ঠিক আছে? বা একটু বেসিকটা একটু দেখাই দিলাম, পরের ক্লাসে ডিটেলস পড়ালাম বাট বেসিকটা একটু বলে দিলাম, দেখি ওইটুকু যাওয়া যায় কিনা। আর আরেকটা জিনিস আছে, সেটাও আসলে খুব বেশি বড় না বাট ইম্পর্টেন্ট। সো আশা করা যায় নেক্সট থিওরি ক্লাসে শেষ হয়ে যাবে, আর হয়তো আমরা শুক্রবার তাহলে পরীক্ষা নিতে পারি, এরকম চিন্তা করা যেতে পারে, ঠিক আছে? আচ্ছা দেখি কী অবস্থা হয়। ঝামেলাটা হচ্ছে একটু পোলার নিয়ে, বুঝছো? পোলারটা খুবই কম ইম্পর্টেন্ট বাট ম্যাথটা আছে ভালো, এটা হলো একটু ঝামেলা পোলার নিয়ে। সো পোলারে আমি বলো। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। আচ্ছা বুধবার তো আপাতত প্রবলেম নাই, আমি বুঝতে পারছি। আর হচ্ছে তোমাদের টাইমও ফিক্স করা উচিত, একদম ফিক্স, মানে আমরা তো একটু কম ফিক্সের মধ্যেই আছি, একদম ফিক্স করে ফেলা উচিত যে ওই টাইমেই শুরু হবে। কারণ মানে সত্যি কথা বলতে আমার নিজেরও ক্লাস যদি ধরো যে 6টায় শুরু হওয়ার কথা, হয়তো 6:30টায় শুরু হলো, দেখা যাবে যে ওই আধা ঘন্টা ফোন নিয়েই বসে আছি, ল্যাপটপ নিয়েই বসে আছি। সো এই প্রবলেমটা আসলে দূর করতে হবে, যে ক্লাসের টাইম মানে ক্লাসের টাইম। সো আমাদের টাইম ঠিক করতে হবে, সেটা নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? তোমাদের নিশ্চয়ই এতটুকু হয়ে গেছে, তাই না? হ্যাঁ, তবে এই ওয়েটা, এখন যে ওয়েটা দেখাইলাম সেটা কিন্তু তোমার ভুজ বা কোটে কোনো একটা আগে থেকে জানতে হবে, ঠিক আছে? বাট আমি যদি যে লাইনটাকে স্পর্শ করছে, এই যে একটু আগেই যেটা দেখাইছি, সেটা যদি কার্ভ দিয়ে দিতাম তাহলে কিন্তু এই নিয়মে না, আগের নিয়মে করতে হতো, ঠিক আছে? আচ্ছা, সেটার একটা এক্সাম্পল আছে, আমি করছি। তো এতটুকু তো হয়েছে। সো তারপরে যেটা, এটা আমি আগের ক্লাসে দেখিয়েছি, সো এটা নিয়ে আমি আর বেশি কথা বলছি না। জাস্ট তোমরা হয়তো একটু দেখতে পারো যে আগের ক্লাসে লম্ব দ্বিখণ্ডকের ক্ষেত্রে আমি যে সূত্রটা দিয়ে করেছি এখানে একটু অন্যরকমভাবে করেছি। এই যে দেখো, কেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু আমি H,2 পাইছি, আর H,2 বিন্দুটা কি? এই যে -1,9 আর 3,2 এর লম্ব সমদ্বিখণ্ডকের মাঝখানে আছে, ঠিক আছে? তাহলে এইটার লম্ব দ্বিখণ্ডক বের করা আমি আরেকটা ওয়ে ইউজ করছি, তোমরা এটা করতে পারো, খুবই সোজা এটা, মানে তোমরা অবশ্যই জানো।
সেটা হচ্ছে এইটার ঢাল ইন্টু লম্ব দ্বিখণ্ডকের ঢাল, মানে এই জ্যাটার ঢাল আর লম্ব, মানে এই যে জ্যাটা, আমি চিত্রটা দেখো, তোমরা আসলে বুঝতে পারছো কথা, তাও দেখেন। এই যে জ্যাটার ঢাল আর তার উপর লম্ব সমদ্বিখণ্ডকের ঢাল, দুইটা যদি গুণ করো তাহলে -1 হবে। সো আমি ধরে নিছি যে তোমার লম্ব সমদ্বিখণ্ডকের ঢালটা হচ্ছে m, তাহলে m ইন্টু এইটার ঢাল ইজ ইকুয়ালস টু -1। সুতরাং m ইন্টু এইটার ঢাল কত, ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স ইজ ইকুয়ালস টু -1। তারপর ডেল্টা ওয়াইটা বসাইছি, ডেল্টা ওয়াইটা কত, আমি এই পাশ থেকে শুরু করে চলো, তাহলে 9 - 2, এই তো 9 - 2, আর ডেল্টা এক্সটা কত বলো তো, -1 -3। সো এইভাবে এমটা কিন্তু সহজে বের করে ফেলা যায়, স্পেশাল কিছু না, বাট তোমরা যা শিখছো সেটাকে আর একটু সুন্দরভাবে রিপ্রেজেন্ট করলাম। তাহলে আর লম্ব সমদ্বিখণ্ডক নিশ্চয়ই এই দুটার একদম মাঝখানের পয়েন্টটা দিয়ে যায়। সো এই যে মাঝখানের পয়েন্টটাও বের করে নিচ্ছি, তারপর লম্ব সমদ্বিখণ্ডক বের করা কিন্তু খুবই সহজ, কারণ একটা সরলরেখার ক্ষেত্রে তোমার জাস্ট 2টা ইনফরমেশন লাগবে, আর একটা বৃত্তের ক্ষেত্রে 3টা ইনফরমেশন লাগবে। সো এই যে তুমি ঢাল পেয়ে গেছো আর এই যে একটা বিন্দু পেয়ে গেছো, তাহলে তুমি কিন্তু y - y1 ইজ ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস x1 এই সূত্রটা ইউজ করতে পারো, এবং আমি সেটাই ইউজ করছি, এবং সেটা ইউজ করে লম্ব সমদ্বিখণ্ডকের যেই সমীকরণটা পাওয়ার কথা ছিল সেটাই পেয়ে গেছি। ঠিক আছে, সো তারপরে এই যে h,2 দিয়ে সমীকরণটাকে যখন আমি সিদ্ধ করছি তখন কিন্তু আমি এইচটা পেয়ে গেছি। এটা আগের ক্লাসে দেখাইছি অবশ্যই, বাট এখানে একটু মানে এই যে জাস্ট এই পার্টটা একটু মানে সামান্য তোমাদের জানা জিনিস একটু সামান্য সুন্দর করে রিপ্রেজেন্ট করলাম। তোমরা কিন্তু এভাবে করতে পারো তোমরা যদি চাও। ঠিক আছে, আচ্ছা, সো আমরা তারপরেরটায় চলেছি। এটা যেহেতু দেখাইছি, তোমরা হয়তো একটা প্রিন্ট স্ক্রিন বা এসএস নিয়ে রাখো। ঠিক আছে, যেহেতু আগে দেখাইছি, আর আমি নোট আজকে সাথে সাথেই দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, নেওয়া হয়ে গেছে নিশ্চয়ই। আমরা তাহলে তারপরেরটায় চলেছি। বাকিটা তো করা হয়েছে, সো ওইটা আমি এখানেও লিখে রাখছি, ওইটা যে এই যে এইচটা বের করছি, এই যে দেখো এইচটা বসাই দিছি আর 2টা বসাই দিছি। সো ভ্যালুটা আসছে 8h ইজ ইকুয়ালস টু -41, মাইনাসটা ফার্স্ট এটা ভুলে গিয়েছিলাম সেজন্য 41 আসছিল। যাই হোক, এইচ হলো -41/8, বাকিটা কিন্তু করা হয়েছে। সো এক্সাম্পল 18, আগের দিন আমরা যেখানে এসে থেমে গিয়েছিলাম, এমন একটি বৃত্তের এই চিত্রটা দেখা দরকার নেই। আচ্ছা, এটাও এখন দেখা দরকার নেই, আমি দেখাই দিই, তারপরেই দেখো। এমন একটা বৃত্তের সমীকরণ বের করতে হবে। আমরা উই আর লুকিং ফর 3 ইনফরমেশনস। এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে, সো দ্যাটস এখানেই 2টা ইনফরমেশন আছে। আরেকটা হচ্ছে ওয়াই অক্ষে 6 একক অংশ ছেদ করে, ওয়াই অক্ষে 6 একক অংশ ছেদ করে। এটা তোমরা কিন্তু তোমাদের জেনারেল আইডিয়া দিয়ে করে ফেলতে পারবা, এবং জেনারেল আইডিয়া দিয়ে আমি একটু করে দেখাই, তোলা দরকার নেই, তোমরা জেনারেল আইডিয়া দিয়ে করে ফেলতে পারবা। আমি তার চেয়ে সহজ হয়ে দেখাবো বলেই ওইটা আর তুলতে বলতেছিলাম। ঠিক আছে, আর যদি তুলতে ইচ্ছা হয় আমার সাথে তুলে যেতে পারো। সেটা হচ্ছে এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে, তাই না? এক্স অক্ষকে যেহেতু স্পর্শ করে, তাহলে সমীকরণটা হচ্ছে x² + y² + 2gx + 2fy। এতটুকু নিয়ে কোনো ডাউট নাই। যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে সিটা হবে g² ইজ ইকুয়ালস টু 0, তাই না? এখন আমার তাহলে একটা ইনফরমেশন কাজে লাগানো হলো, এই যে এক্স অক্ষকে স্পর্শ করে এতটুকু কাজে লাগানো হলো। এখন 4,0 বিন্দুতে স্পর্শ করে, সেটা আমি ব্যবহার করব, ওইটা মানে আমি ব্যবহার করব, সমস্যা নেই, করতেছি। ঠিক আছে, আচ্ছা, সো তুমি যেটা এখানে যেটা পাও সেটা হচ্ছে, আচ্ছা 4,0টা দিয়ে সিদ্ধ করে দিই চলো। তাহলে এক্সের বদলে 4², ওয়াইয়ের বদলে 0², 2gx এর বদলে 2g × 4 + 2fy এর বদলে 2f × 0 + g² ইজ ইকুয়ালস টু 0, তাই না? জাস্ট সিদ্ধ করে দিলাম। তাহলে হচ্ছে এই যে এখানে কি 8g আর এখানে g², তাহলে g² + 8g, এই টার্মটা তো কেটে গেছে যেহেতু 0 আছে, এই টার্মটাও তো কেটে গেছে, +16 ইজ ইকুয়ালস টু 0,
তাই না? রাইট। তাহলে জি এর ভ্যালুটা কত? জি মানে তাহলে তুমি এখান থেকে বলতে পারো জি প্লাস ফোর হোল স্কোয়ার এই জিনিসটা ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে জি অবশ্যই -4। যদি উপরের টার্মটা জিরো হইতে হয় তাহলে জি অবশ্যই -4, তাই না? তাহলে তুমি জি এর ভ্যালুটা পেয়ে গেলা। ইকুয়েশনটা হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 2fy প্লাস 16 ইজ ইকুয়ালস টু জিরো। কেমন? আর হচ্ছে তোমাদেরকে বলা আছে যে ওয়াই অক্ষের ছেদক অংশ হচ্ছে 6 একক। খুবই ভালো কথা। তাহলে ওয়াই অক্ষের ছেদক অংশটা কত? চলো একটু দেখে ফেলি। ওয়াই অক্ষের ছেদক অংশটা হচ্ছে 2 ইন্টু এফ স্কোয়ার মাইনাস সি, তাই না? এটা দেওয়া আছে 6 একক, কিন্তু আমি তো সিটা বের করে ফেলছি, সিটা হচ্ছে 16। তাহলে 2√ওভার এফ স্কোয়ার মাইনাস 16 ইজ ইকুয়ালস টু 6। তাহলে √ওভার এফ স্কোয়ার মাইনাস 16 ইজ ইকুয়ালস টু অ্যাকচুয়ালি 3। তাইলে এফ স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত? এফ স্কোয়ার ইজ ইকুয়ালস টু এই যে 3 স্কোয়ার, আর এখান থেকে 16টা চলে যাবে, বা আস্তে ধীরেই লিখি, এফ স্কোয়ার মাইনাস 16 ইজ ইকুয়ালস টু 9। সুতরাং এটা বোঝাই যাচ্ছে এফ অবশ্যই 5, মানে এটা তো 25 হইতে হবে, তাই না? তাহলে এফ অবশ্যই 5। সো তুমি এফটাও পেয়ে গেলা, এফটা এখানে বসাই দিলে কিন্তু আসলে এফটা 5 না, +-5, কারণ 16টাকে ওই পাশে নিলে এটা হয়ে যাবে 25, এফ স্কোয়ার হয়ে যাবে 25। তাহলে এফ হচ্ছে +-5, তাহলে +-5টা এখানে বসাই দিলে কিন্তু এটা হয়ে যাবে। তোমরা এটা পারো এবং দ্যাটস গ্রেট, ঠিক আছে? বাট আমি আরও সহজ একটা ওয়ে শিখাই দেওয়ার চেষ্টা করি, যদি ওইটা মনে থাকে তাহলে আরও ভালো হবে, ঠিক আছে? +-10y প্লাস 16 ইজ ইকুয়ালস টু 0। এটা কিন্তু আমার সমীকরণটা হয়ে গেল। কেমন? একদম মানে থিওরিটিক্যাল জিনিস, বাট মানে এই চ্যাপ্টারের টার্গেটই আমাদের একটু প্র্যাকটিক্যালি ভিজুয়ালাইজ করা। সো তোমরা থিওরিটিক্যালি কিন্তু করতে পেরেছো, বাট আমাদের টার্গেটটাই ছিল একটু ভিজুয়ালি করব। অ্যাকচুয়ালি ভিজুয়ালি বলতে আমরা পিথাগোরাস, তারপরে হচ্ছে বৃত্তের নর্মাল যে লগুলা সেগুলো অ্যাকচুয়ালি ইউজ করার চেষ্টা করবো। এখানে আমরা পিথাগোরাস ইউজ করবো, এবং দেখো পিথাগোরাসটা কি সুন্দরভাবে ইউজ হয়। ইউজ হওয়ার আগে আমি হচ্ছে একটু বৃত্তের চিত্রটা দেখাই, যে বৃত্তটা আসলে কোথায় আছে। ধরলাম যে এটা ওয়াই অ্যাক্সিস আর এটা এক্স অ্যাক্সিস, তাহলে বৃত্তটা হচ্ছে 4,0 বিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করেছে, আর ওয়াই অক্ষ থেকে 6 একক অংশ কেটে নিয়েছে। সো বৃত্তটা হয় স্পর্শ করে উপরে আছে, এই যে 6 একক অংশ কেটে নিছে, অথবা স্পর্শ করে নিচে আছে, একই জিনিস। এটাও কি, এই যে দেখো 6 একক অংশ কিন্তু কেটে নিছে। সো আসলে দুইটা বৃত্ত হবে, দেখেই বোঝা যাচ্ছে। আর বৃত্তের কেন্দ্রটা দুইটা এখানে, তাই না? আচ্ছা, তোমরা বোঝার চেষ্টা করো, নোটে দরকার হলে ওখানে আমাকে বলো যে ভাই একটু টাইম দেন, তখন আমি টাইম দেব। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা একটা জিনিস শিওর, এই পয়েন্টটা যেহেতু 4,0, তাহলে কেন্দ্রটাও অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিস থেকে 4 একক দূরত্বে আছে, এতটুকু তো আমরা শিওর, তাই না? খুবই ভালো কথা। আমরা আরেকটা জিনিস শিওর, যে এই টকের দৈর্ঘ্য হচ্ছে 6, তাইলে এটা যেহেতু একটা লম্ব, তাহলে এটা নিশ্চয়ই এই 6কে মানে এই জ্যার দয়, মানে এই জ্যাটাকে যেহেতু জ্যায়ের উপর লম্ব, নিশ্চয়ই সমদ্বিখণ্ডিত করছে। তার মানে এই উপরের অংশটাও 3, এই নিচের অংশটাও 3। আমি যদি পয়েন্ট দিই তাহলে মনে হয় আরও সহজ বুঝতে পারবা। মাঝখানের পয়েন্টটা হলো এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট, তাহলে এ বিও 3, আর এই নিচের পয়েন্টটা যদি আমি সি বলি, তাহলে এ থেকে সি, এই যে সি পয়েন্ট, এটাও 3। এতটুকু নিয়ে তো ডাউট নেই। ডাউট আছে? ডাউট তো নাই। তাহলে আমরা যেটা করব, এই পয়েন্ট থেকে এখানে জাস্ট একটা ব্যাসার্ধ আঁকবো, এবং দেখো পিথাগোরাস কিন্তু হয়ে গেছে। এই যে আমার পিথাগোরিয়ান ট্রায়াঙ্গেল, ঠিক আছে, মানে সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এটাকে পিথাগোরিয়ান ট্রায়াঙ্গেল বলে না, মেইনলি এখানে 4, এখানে 3, তাহলে অতিভুজটা নিঃসন্দেহে 5। এই 3টাকে পিথাগোরিয়ান ট্রায়াড বলে, পিথাগোরিয়ান ত্রয়ী বা পিথাগোরিয়ান ট্রায়োড। সো ব্যাসার্ধটা 5, তাইলে আমরা শিওর যে এইটুকু দৈর্ঘ্য হলো 5, কারণ কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো পয়েন্টের দৈর্ঘ্য 5।
তাইলে এই যে কেন্দ্র থেকে এই পয়েন্টের দৈর্ঘ্য এখানেও 5। সো অ্যাকচুয়ালি কেন্দ্রটা হয় 5 একক উপরে উঠছে এই 0 থেকে, অথবা 5 একক নিচে নামছে 0 থেকে। তাহলে কেন্দ্রটা কত? কেন্দ্রটার ভুজ নিয়ে আমাদের কিন্তু কোনো ডাউট নেই, যেহেতু এটা 4,0 বিন্দুতে স্পর্শ করছে, তাহলে ভুজ কিন্তু চেঞ্জ হওয়া সম্ভব না উপরে নিচে। তাহলে ভুজ অবশ্যই 4, কিন্তু কোটিটা কত? কোটিটা হচ্ছে উপরের দিকেও 5 যাইতে পারে, নিচের দিকেও 5 যাইতে পারে। উপরের দিকে 5 গেলে সেটা হচ্ছে +5, নিচের দিকে 5 গেলে সেটা -5। তাহলে কেন্দ্রটা হচ্ছে 4, +-5। জাস্ট চিত্রটা দেখে বললাম। এটা তোমরা কখন ইউজ করবা? এমসিকিউ অথবা অ্যাডমিশনে, যদি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে যাও, এমনকি ভার্সিটি, তখন কিন্তু এগুলো লাগবে। বাট এখনও ইউজ করতে পারো, আসলে কোনোই ঝামেলা নাই। তবে হচ্ছে তাহলে এরকম একটা চিত্র এঁকে নিও, ঠিক আছে? আর তোমরা পয়েন্টের নাম দিও। আমি হয়তো সব পয়েন্টের নাম দিই নেই, তোমরা পয়েন্টের নাম দিও। সব না, মেইন পয়েন্টগুলো, যেমন এই কেন্দ্র, তারপর যেখানে সমদ্বিখণ্ডিত করছে যেটা, এই পয়েন্টটার একটা নাম দিয়ে দিও, এইটুকু। সব পয়েন্টের নাম দিতে হবে। একটা 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 ট্রায়াঙ্গেলের জন্য যতটুকু লাগে ততটুকু দিলাম, আর এই পয়েন্টটা যেহেতু কোশ্চেনে দিয়ে দেওয়া আছে দিয়ে দিলাম। বাট এই ট্রায়াঙ্গেল নিয়ে তো মানে এখানে তো কাজ করতেছো না, এখানে তাও দরকার নেই, ঠিক আছে? এটা জাস্ট মাথায় রাখবা। তোমরা যতই হাই ক্লাসে যাবা, তোমাদের অ্যাকচুয়ালি মানে যেইটা মনে হবে না দিলেও হয়, সেটা তত বেশি কারেক্ট। যেমন ধরো যে তোমাদের হয়তো ছোটো ভাই বোন আছে 6, 7-এ পড়ে, তারা মানে তাদের মানে লিখতে হবে, ধরো যে একটা জিনিস লিখতে হবে, সেটা সে জানে, এবং মানে লিখতে হবেই। না লিখলে টিচার বলবে যে এটা লেখা দরকার ছিল, তুমি লেখো নাই কেন? কিন্তু ধরো যে 9-10-এ, তখন কিন্তু তুমি লাইন গ্যাপ দিতে পারতেছো, টিচার কিছু বলবে না। তোমার লিখতে হয় নাই তার মানে তুমি ভালো পারছো, তুমি পড়ছো। 11-12-এ আরও বেশি। তুমি যদি লাইন গ্যাপ দিতে চাও, তুমি যদি জাস্ট একটা চিত্র দেখাতে চাও, একদম পারফেক্ট। তুমি যদি জাস্ট শিওর যদি না থাকো, ধরো যে তুমি শিওর যে একটা জিনিস দিতে হবে, তাহলে সেটা দিবা। বাট তুমি শিওর না যে একটা জিনিস দিতে হবে, তাহলে তুমি সেটা স্কিপ করতে পারো। এটা মানে 100% অ্যাকুরেট না, বাট মোটা দাগে একটা কারেক্ট কথা, ঠিক আছে? এবং যত আরও হায়ার ক্লাসে যাবো, হায়ার এডুকেশনে যাবো, দেখবা যে এটা আরও বেশি ব্রাইট হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, সো এই এমনকি, আচ্ছা, এটা নিয়ে অনেক কথা বলা যাবে পরে। ধরো যে তোমার এই যে আমি একটা ট্রায়াঙ্গেল দেখাইছি, তুমি বললা যে ভাইয়া এই ট্রায়াঙ্গেলটাও কি দেখাইতে হবে, বা এখানেও কি ট্রায়াঙ্গেলগুলো দেখাইতে হবে? এই যে দুইটা পয়েন্টে যেখানে স্পর্শ মানে ছেদ করছে, সেই দুইটা লম্বটা তোমার কিন্তু সবগুলো দেখানো দরকার নেই। তুমি যতটুকু দেখাইলে তুমি হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাথটা করে ফেলতে পারবা, দ্যাটস এনাফ, ঠিক আছে? সো তুমি শিওর যে তোমার একটা ট্রায়াঙ্গেল লাগবে, সো ওইটা অবশ্যই তুমি পরীক্ষার খাতায় আনবা। বাট তুমি অ্যাকচুয়ালি শিওর না যে আরেকটা আনার কি আমার প্রয়োজন আছে নাকি নেই, তাহলে ম্যাক্সিমাম কেসে তুমি সেটাকে স্কিপ করতে পারো, ঠিক আছে? ম্যাক্সিমাম কেসে। এবং যত বেশি ম্যাথ করবা তত বেশি বুঝবা যে কোনটা স্কিপ করা যায়। আচ্ছা, যাই হোক, আমি কিন্তু কেন্দ্র বের করে ফেলছি। আমি কিন্তু শুধু কেন্দ্র না, আমি ব্যাসার্ধও বের করে ফেলছি। এই যে ব্যাসার্ধ 5 একক। সো ব্যাসার্ধও বের করে ফেলছি, কেন্দ্রও বের করে ফেলছি। বৃত্তটার ইকুয়েশন আনবিলিভেবলি ইজি আমার জন্য। x-4 হোল স্কোয়ার প্লাস y +-5 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু ব্যাসার্ধ স্কোয়ার। বৃত্তটার সমীকরণ শেষ। বোঝা গেছে? বুঝতে কি পারছো? আচ্ছা, সো এইখানে আমি চিত্রটা আঁকছি। এই যে এতটুকু দৈর্ঘ্য হচ্ছে 4, এই যে লাল দুইটা পয়েন্ট দিয়ে দিছে, এতটুকুর মধ্যে দৈর্ঘ্য 4, এটা একটু রেখাটা চলে গেছে, এটা নিয়ে সরি। এতটুকু দৈর্ঘ্য 3 হবে, আর এতটুকু দৈর্ঘ্য 5 একক হবে, তাই না? রাইট। এই যে দুটা বৃত্ত, এখানে যদি আঁকাটা বেশি সুন্দর হয় নাই। সো তাহলে এই যে আমি পয়েন্টের কিছু নাম দিই, এটা ও পয়েন্ট, এই পয়েন্টটার নাম দিই এ পয়েন্ট, আর এই যে এইখানে যে ছেদ করছে, ছেদ বিন্দু, নট 0 বিন্দু, মূল বিন্দু না, এটাকে নাম দিলাম বি পয়েন্ট। তাহলে অতিভুজ স্কোয়ার মানে ওবি স্কোয়ার ইজ ইকুয়ালস টু আচ্ছা
ওবি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ও স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, এটা নিয়ে তো কোনো ডাউট নেই পিথাগোরাস। তাহলে সেটাই আমি লিখছি ও স্কোয়ার প্লাস এবি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওবি স্কোয়ার। ও এর দৈর্ঘ্যটা দিয়ে দিছি 4 আর এবি এর দৈর্ঘ্যটা দিয়ে দিছি 3। তাহলে ওবিটা নিঃসন্দেহে 5, সেখান থেকে আমি পেয়ে গেলাম ব্যাসার্ধ 5 একক। তাহলে কেন্দ্রটা কি, ওই যে 4,0 হয় 5 ঘর উপরে নাহলে 5 ঘর নিচে। সো সেখান থেকে আমি কেন্দ্র দুইটাও কিন্তু বের করে ফেলতে পারবো, 4 ± 5। তাহলে বৃত্তটার সমীকরণ তুমি দুইটা সূত্র দিয়েই বের করে ফেলতে পারবো, তুমি যেই সূত্র দিয়েই বের করো, ঠিক আছে। ব্যাসার্ধ আর কেন্দ্র জানে ফেলছো, সুতরাং নিচেরটা দিয়ে করাটাই কিন্তু তোমার জন্য সুবিধা। কেমন? আচ্ছা, এরপর ম্যাথটা খুবই ইজি। আচ্ছা, তোমরা তুলতে পারো এটা। আর এরপর ম্যাথটা কিন্তু খুবই ইজি। আচ্ছা, আমি এরপর ম্যাথটা একটু বলেই দিই। 2x + 3y - 5 = 0 রেখাটি 3,4 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের স্পর্শক। আচ্ছা, সো আমার একটা রেখা দেওয়া আছে এবং কেন্দ্রটা দেওয়া আছে। সো অ্যাকচুয়ালি আমার এখানে দুইটা ইনফরমেশন আছে আর একটা রেখা সেটাও দেওয়া আছে, সো তিনটা ইনফরমেশন আছে। বৃত্তটা বের করতে হবে আর বৃত্তটা ওয়াই অক্ষের যে অংশ পরিমাণ ছেদ করে তার পরিমাণটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। খুবই সহজ ম্যাথটা কি? আচ্ছা, কোশ্চেনটা তুলে নিতে পারো। এক্সাম্পল জিনিসটা তুলে নাও। আচ্ছা, সো বৃত্তটা ওয়াই অক্ষের যে অংশ ছেদ করে তার পরিমাণটা তোমার নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে চলো আমরা করে ফেলি। আমরা হচ্ছে চিত্র আঁকবো এবং চিত্রটা কিন্তু একদম টু দ্য পয়েন্ট প্রিসাইজ হইতে হবে এরকম কিছু না, যতটুকু তোমার জন্য এনাফ ততটুকুই এনাফ, ঠিক আছে। একটু আগে যেটা বলতেছিলাম, যতটুকু তুমি একদম শিওর যে আমার লাগবে ততটুকু করলেই হয়ে গেছে, ঠিক আছে। তো আমি চিত্রটা আঁকছি, কি রেখাটা আঁকছি দেখো। আমি চিত্রটা নতুন করে এঁকে দেখাই। আমি রেখাটা প্রিসাইজ হওয়ার কোনো দরকার নেই, এটা রেখাটা 2x + 3y - 5 = 0, এটা রেখা। আর কেন্দ্রটা হচ্ছে এটা 3,4। তাহলে ব্যাসার্ধটা কতটুকু বলো তো? ব্যাসার্ধটা হচ্ছে এই পয়েন্ট থেকে এই রেখাটার দূরত্বের সমান, তাই না? কারণ তার চেয়ে বেশি যদি হয়ে যায়, দূরত্বের চেয়ে যদি বেশি হয়ে যায় ব্যাসার্ধটা, তাহলে রেখাটা কিন্তু বৃত্তটা কিন্তু এখান থেকে ধরো যে আরও বেশি দূর দিয়ে গেল, সো তখন কিন্তু এই যে দুই পাশে দুইটা পয়েন্টে ছেদ করে যাবে। সো আমি যদি ছেদ না করে যা স্পর্শ করতে হয়, অবশ্যই ব্যাসার্ধটা হবে দূরত্বের সমান। আর ব্যাসার্ধটা বের করতে তোমরা সবাই জানো, ব্যাসার্ধটা তাহলে কী হবে? এই পয়েন্ট থেকে এই রেখাটার দূরত্ব, এটাই লিখবা, মানে জাস্ট এই পার্টটা। কিন্তু এক্সের জায়গায় এই ভ্যালুটা বসাই দিবা আর ওয়াই এর জায়গায় এই 4 ভ্যালুটা বসাই দিবা। তাহলে বসাই দিই 2 × 3 + 3 × 4 - 5। অন্যদেরও কি একই অবস্থা? হতে পারে। আচ্ছা আচ্ছা, ফোকাসিং ইস্যু না, তাহলে নেট ইস্যু। এখন দেখো তো, এখন কি একটু ক্লিয়ার? না হলে আরেকটা ওয়ে আছে ক্লিয়ার করার, অন্য ঘরে যেয়ে তাহলে বসতে হবে।
আমার ঘরটা একটু দূরে, রাউটার থেকে একটু দূরে। এখন কি ক্লিয়ার দেখা যাচ্ছে? আচ্ছা, সো তাহলে আমরা লাস্ট একটা ট্রাই করি, আর তা না হলে অন্য ঘরে বসতে হবে। সেটা করবো, সমস্যা নেই। দেখো এখন লাস্ট একটা ট্রাই করি, দেখো তো এখন ক্লিয়ার আসে কিনা। এখন ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার না হলে বলো, তাহলে আমি শুরু করছি। আচ্ছা, তাহলে স্পর্শক থেকে মানে যতটুকু দূরে রেখাটা ব্যাসার্ধ কিন্তু ততটুকুই হইতে হবে, কারণ তার চেয়ে যদি বেশি ব্যাসার্ধ হয়ে যায় তাহলে কি হবে, ধরো যে তাহলে ব্যাসার্ধ, ধরো যে যতটুকু দূরে তার চেয়ে বেশি, এতটুকু ধরো ব্যাসার্ধ এই পুরাটা, তাহলে তুমি যখন বৃত্তটা আঁকতে যাবা তখন কিন্তু তোমার দুইটা বিন্দুতে ছেদ করে ফেলবে। সো স্পর্শক হবে না, ছেদক হবে। এটা হলো তখন একটা ছেদক হয়ে যাবে, ঠিক আছে? যদিও ছেদক নিয়ে আসলে কোনো স্পেশালিটি নেই ছেদকের, ছেদক হলো একটা জ্যায়, কেমন? আচ্ছা, সো স্পর্শক হওয়ার জন্য কি এই দূরত্বটাই হলো ব্যাসার্ধের সমান হবে। তাহলে ব্যাসার্ধ ইজ ইকুয়ালস টু, তুমি চলো দূরত্বটা বের করো। দূরত্বটা বের করার সূত্রটা কি? ইকুয়েশনটাই লিখবা, জাস্ট এক্স এর বদলে এই ভ্যালুটা বসাই দিবা, আর ওয়াই এর বদলে এই ভ্যালুটা বসাই দিবা, তাই না? রাইট। সো এই যে আমি এক্স এর বদলে এই 3টা বসাই দিছি, ওয়াই এর বদলে এই 4টা বসাই দিছি, আর ওই ইকুয়েশনটাই লিখছি, সেটা জাস্ট ভ্যালু নিয়েছি, অ্যাবসলিউট ভ্যালু বা ম্যাগনিটিউড, ঠিক আছে? আর নিচে রুট ওভার কি, যে এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার, আর 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। সো এইটার ভ্যালু আসে হচ্ছে রুট ওভার 13, উপরেরটা 13 আসে, নিচেরটা রুট 13 আসে, কাটাকাটি করে ভ্যালুটা আসে হচ্ছে রুট ওভার 13। সো ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার 13 একক, আর ব্যাসার্ধটা তো তুমি জানোই। সো এই যে সেকেন্ড ইনফরমেশন, কেন্দ্রের সাথে সেকেন্ড ইনফরমেশন, তুমি যখন স্পর্শকটা পেয়ে গেছো, তুমি অ্যাকচুয়াল মানে কেন্দ্রতেই তো দুটো ইনফরমেশন আছে, তুমি যখন থার্ড ইনফরমেশনটা পেয়ে গেছো তুমি কিন্তু বৃত্তটা বের করে ফেলতে পারবে। বৃত্তটা কী হবে, এক্স মাইনাস এই যে 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এই 4 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এই রুট 13 হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 30। সো তুমি কিন্তু বৃত্তটা পেয়ে গেছো, এবং খুবই সোজা এটা। বাট স্পর্শকের ক্ষেত্রে এই কনসেপ্টটা সহজ হইলেও খুবই জরুরি। মেইনলি আমাদের 4.2-তে লাগবে, অনেক বইয়ে 4.1-এ আছে। সো আমি একটু আলোচনা করে দিলাম, ঠিক আছে? এবং তোমাদের আইডিয়া দিয়েই কিন্তু হয়ে যাচ্ছে, সেই জন্য আলোচনা করে দিলাম। আচ্ছা, তারপরে আমি নিজে করো একটা দিয়েছি, হ্যাঁ একটা নিজে করো দিয়েছি, এটা কি এখন করার মতো? আমি একটু দেখে নেই তো। ওয়াই অক্ষকে মূল বিন্দুতে এবং 3x মাইনাস 4y প্লাস 8 এই রেখাকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করছে, তাহলে ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে এবং 3x মাইনাস 4y প্লাস 8 ইজ ইকুয়ালস টু 0 এই রেখাটাকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, কেমন? সো আসলে এটা একটা সুন্দর ম্যাথ, তোমরা একটু করার ট্রাই করবে। তোমাদের যে কোনো প্রবলেম হলে ভাইকে সাথে আস করবে, বাট একটু তোমরা করার ট্রাই করো তো। এটা বেশ সুন্দর একটা ম্যাথ, ঠিক আছে? এখানে কিন্তু সরলরেখার আরেকটা কনসেপ্ট ব্যবহার করা যায়, সেটা আমরা আসলে নিয়ে আসবো, যদিও নিজে করো বলছি, এটা আমি দেখাই দেবো আসলে। বাট তোমরা 2টা মিনিট ট্রাই করো, যদি মনে হয় পারবা তাহলে অ্যান্সারটা বের করে ফেলো, আর না হলে 2টা মিনিট পরে আমি শুরু করবো। সো অ্যান্সার যেটা আছে সেটাও কিন্তু বলে দিচ্ছি, তোমরা একটু ট্রাই করে ফেলো, দেখো এটা আসে কিনা। এখানে জাস্ট প্লাস মাইনাস আসতে পারে, হয়তো বসানোর সময়টা এভাবে বসেছি, যাই হোক এটা ট্রাই করো। আচ্ছা, আমাদের চিত্র দিয়ে আমরা বোঝার চেষ্টা করতেছি, মূল বিন্দুতে স্পর্শ করবে এবং ওয়াই অক্ষকে স্পর্শ করবে।
তাহলে মূলবিন্দুতে যদি স্পর্শ করে আর ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে বৃত্তটা হয় এরকম, আমি জানি না ব্যাসার্ধ কত, আমি জানি না, ব্যাসার্ধ বাড়তেও পারে কমতেও পারে, অথবা এরকম, ঠিক আছে, এই দুটার কিছু একটা, সাইজ ছোট বড় হইতে পারে, এটা নিয়ে উই ডোন্ট কেয়ার। আর হচ্ছে আরেকটা রেখা যেটা দেওয়া আছে, সেই রেখাটার দিকে যদি আমি তাকাই 3x - 4y + 8, সেটাকে যদি y = mx + c আকারে লিখি, তাহলে রেখাটা হচ্ছে 4y = 3x + 8 বা y = 3/4x + 2, সরি। তাহলে অবশ্যই এই যে 2,0 পয়েন্ট দিয়ে গেছে মানে রেখাটা, আর ঢালটা দেখতেছি পজিটিভ, তার মানে অবশ্যই এক্স অক্ষের সাথে একটা সূক্ষ্ম কোণ ক্রিয়েট করছে। কথা বোঝা গেছে? আচ্ছা, সো মানে বৃত্তটা যাই হোক, মানে বৃত্ত এটা নিয়ে আমরা একটু, রেখাটা আমরা এখন আউট অফ সিলেবাস। বৃত্তটা থেকে আমরা যে ডিসিশন পাই সেটা হচ্ছে c = 0। শুধু তাই না, আরেকটা ডিসিশন পাই, যেহেতু মূলবিন্দুতে ওই অক্ষকে স্পর্শ করছে তাহলে কেন্দ্রটা নিশ্চয়ই এইটার উপর লম্ব আকারে আছে, মানে এই লম্বের মাঝখানে আছে, রাইট? সো কেন্দ্রের ভূত যাই হোক কোটি তো 0, তার মানে এফ যে 0 এটাও আমরা শিওর। সো আমরা বৃত্তটা লিখতে পারি x² + y² + 2gx = 0। আমার এখন টার্গেট হচ্ছে জি এর ভ্যালু বের করা। জি এর দুইটা ভ্যালু আসবে সেটা আমরা বলতেছি, বাট জি এর ভ্যালু বের করা। এখন বিষয়টা হচ্ছে, যেহেতু কেন্দ্রটা আর ভুজ আমি জানি না, আমি ভুজ ধরে নিতে পারি h,0 বা -g,0, তুমি যেটাই ধরো। সো h,0 থেকে মূল বিন্দুর দূরত্ব কতটুকু বলো তো? অবশ্যই h পরিমাণ এই পাশে আসছে, তার মানে h,0 থেকে মূল বিন্দুর দূরত্ব কত? মডুলাস অফ h এখন, কারণ h এর ভ্যালু -1ও হইতে পারতো, যেটা অ্যাকচুয়ালি হবে। সো এইচটা এই পাশেও হইতে পারতো, এটা নিয়ে আমার প্যারা নেই। h এর ভ্যালুটা কত সেটা নিয়ে আমার কোনো প্যারা নেই, ঠিক আছে? আচ্ছা, আর h,0 বিন্দু থেকে ওই যে আমার এই রেখাটার দূরত্ব কত বলো তো? রেখাটাই লিখবো, জাস্ট এক্সের জায়গায় এই ভ্যালুটা দেব থেকে, আচ্ছা সরি, 3x - 4y + 8 রেখার দূরত্ব। একটু তুলে নাও, এটা কিন্তু আমার নোটে আলাদা করে আমি সলিউশন করিনি। সো যেহেতু এই টাইপের একটা করছি সেহেতু তখন করি নেই, বাট একটু তুলে নাও, ম্যাথটা ভালো। -4 × y, y এর ভ্যালুটা হচ্ছে 0, 4 × 0 + 8 এটার মডিউলাস ডিভাইডেড বাই √, এই ইকুয়েশনে এক্স এর এটার স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার, মানে 3² + -4², যেটাকে 4² লিখলাম, = উপরেরটাকে যদি তুমি করো তাহলে 3h + 8 মডিউলাস, 3h + 8 মডিউলাস, আর নিচেরটা 5। আর হচ্ছে কেন্দ্র থেকে দুইটার দূরত্ব, এই রেখাটা আর এই বিন্দুটার দূরত্ব অবশ্যই সমান হবে, কারণ এটাও একটা স্পর্শক। সো স্পর্শক থেকে দূরত্ব ব্যাসার্ধের সমান। আবার এইটাও একটা স্পর্শক, ধরো যেখানে স্পর্শ করে ফেলছে, ঠিক আছে, ধরলাম, তাহলে স্পর্শক থেকে কেন্দ্রের দূরত্ব সেটাও ব্যাসার্ধের সমান। সো এই দুইটাই কিন্তু ব্যাসার্ধের সমান। সো যে দুইটা দূরত্ব আমি পাইছি দুইটাই কিন্তু ব্যাসার্ধের সমান, তাহলে দুইটা আমি সমান বলতে পারি না? অবশ্যই পারি। এতটুকু একটু তুলে নাও, যে না তোলা হয়ে থাকে, তোলা হলে বলবা, প্রত্যেকেই বলবা, তাহলে লাস্টে যে বলবে সেই অনুযায়ী ডিসিশন নেওয়া যাবে, ঠিক আছে? Nice. আচ্ছা, মৃত্তিকা হয়েছে আপু?
আচ্ছা, একটু কথা বলে নিই। এখানে যে দুটা বৃত্ত আমার আসছে সে দুটা কিন্তু কেন্দ্র তো অবশ্যই একই না, দেখেই বোঝা যাচ্ছে। সে দুটা কিন্তু ব্যাসার্ধও একই না। মানে ব্যাসার্ধ সবসময় আমরা এতদিন যেগুলো এক্সাম্পল দেখে আসছি, ব্যাসার্ধ কেন্দ্র ডিফারেন্ট হয়েছে, বাট ব্যাসার্ধটা কিন্তু সেম থাকছে। আসলে কিন্তু ব্যাসার্ধটাও চেঞ্জ হতে পারে, ঠিক আছে? একই সব কিছু এক। আমরা এটার প্র্যাকটিক্যাল মানে এটাকে আরেকটু প্রিসাইসলি এঁকে দেখবো, তখনই কিন্তু এটা দেখা যাবে। মৃত্তিকা হয়েছে আপু? হয়েছে, তোলা হয়েছে? এটা কিন্তু নোটে নাই, সেই জন্য বললাম যে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আগাচ্ছি। তুলে ফেলা ভালো, রাফ খাতায় তুলে ফেললেও ভালো, ঠিক আছে? তুমি রাফ খাতায় হলেও একটু তুলে ফেলার চেষ্টা করবা, ঠিক আছে? জাস্ট ক্যালকুলেশনগুলো করো, অন্য কিছু করা দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, সো মানে ক্লাস টাইমে অন্তত ক্যালকুলেশনগুলো করার চেষ্টা করবা। তুমি পরে নোট করো, যেটা খুশি করো, বা ক্লাসে নোট করো, তাহলে আরও ভালো, সবচেয়ে ভালো। বাট যাই হোক, সো তাহলে আমাদের এতটুকু তো আসলো। তাহলে আমরা মানে কেন্দ্র থেকে একটা স্পর্শকের দূরত্ব আর কেন্দ্র থেকে আরেকটা স্পর্শকের দূরত্ব দুইটাই তো ব্যাসার্ধের সমান, তাহলে অবশ্যই এই দুটা জিনিস সমান হইতে বাধ্য, তাই না? আর দুটা যদি সমান হইতে বাধ্য হয় তাহলে কিন্তু আমি এই জিনিসটা লিখে ফেলতে পারি, সেটা হচ্ছে মডুলাস অফ এইচ ইজ ইকুয়ালস টু মডুলাস অফ 3h প্লাস 8 ডিভাইডেড বাই 5। এটাকে তুমি অনেকভাবেই লিখতে পারো। এইচ ইজ ইকুয়ালস টু এখানে প্লাস মাইনাস দিয়ে লিখতে পারো, প্লাস মাইনাস 3h প্লাস 8 ডিভাইডেড বাই 5, ঠিক আছে? তাইলে 5h, এখানে প্লাস মাইনাস দেওয়ার চেয়ে এই পাশে প্লাস মাইনাস দেওয়া ইজি ছিল মনে হয়, কারণ হচ্ছে এটা তো একটু মানে দুইটা টার্ম। আচ্ছা, আমি এখানে প্লাস মাইনাস না দিয়ে এখানে দিলাম, একই জিনিস তুমি যে পাশেই পাবো, ঠিক আছে? তাহলে প্লাস মাইনাস 5h ইজ ইকুয়ালস টু 3h প্লাস 8। এখান থেকে তুমি যদি প্লাস 5 হয় তাহলে 5h ইজ ইকুয়ালস টু 3h প্লাস 8, সেখান থেকে একটা ভ্যালু বের করবা। আর যদি -5 হয় তাহলে -5h ইজ ইকুয়ালস টু 3h প্লাস 8, এখান থেকে আরেকটা ভ্যালু বের হবে। এখান থেকে কী বের হবে দেখো তো, 2h ইজ ইকুয়ালস টু 8, তাহলে h ইজ ইকুয়ালস টু 4। আর এখান থেকে কী বের হবে, এই 5টাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে 8h ইজ ইকুয়ালস টু, এই 8টাকে এই পাশে পাঠিয়ে দিই, তাহলে -8, তাহলে h ইজ ইকুয়ালস টু -1। সো তুমি কিন্তু আসলে কেন্দ্র পেয়ে গেছো, ঠিক আছে? তুমি যদি কেন্দ্র পেয়ে যাও আসলে তুমি ব্যাসার্ধও পেয়ে গেছো। ব্যাসার্ধ কিন্তু এইটাও ব্যাসার্ধ, একই একই সাথে এইটাও ব্যাসার্ধ, কারণ দুইটাই হচ্ছে কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব। তাহলে এটাও ব্যাসার্ধের সমান, এটাও ব্যাসার্ধের সমান। তাহলে ব্যাসার্ধটা কত? h4 হইলে ব্যাসার্ধ 4, h-1 হইলে ব্যাসার্ধ কত? 1, তাই না? আচ্ছা, আসলে তুমি কেন্দ্রও পেয়ে গেছো, ব্যাসার্ধও পেয়ে গেছো, বাট আমি তো খুব ইজি ফরম্যাট বানিয়ে রাখছিলাম, x² প্লাস y² প্লাস 2gx ইজ ইকুয়ালস টু 0। বা এটাকে তুমি g এর বদলে যদি -g ইজ ইকুয়ালস টু h, তাহলে তুমি যদি h-এ কনভার্ট করো, h আর g এর মধ্যে পার্থক্য হচ্ছে একটা মাইনাস, সো তুমি এইখানে কনভার্ট করে ফেলতে পারো। তারপর h এর ভ্যালুটা বসাই দিলেই x² প্লাস y² মাইনাস 8x ইজ ইকুয়ালস টু 0, আর -1টা বসাইলে কত হবে? x² প্লাস y² প্লাস 2x ইজ ইকুয়ালস টু 0। এই যে দুইটা ইকুয়েশন আসছে, দুইটার ব্যাসার্ধ কিন্তু ডিফারেন্ট, দুইটার কেন্দ্রও ডিফারেন্ট। এখন এটাকে আমি একটু ভিজুয়ালাইজ করাই, আমি তুলতে দেবো, একটু ভিজুয়ালাইজ করাই। এটা হচ্ছে আমার অক্ষ আর এটা ছিল আমার রেখাটা, ঠিক আছে? একটা কেন্দ্র হয়েছে কত? -1,0 বিন্দুতে। সো একটা কেন্দ্র হয়েছে এইখানে, এবং ব্যাসার্ধ হয়েছে হচ্ছে 1। সো বৃত্তটা অনেকটা এরকম, এই যে ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করছে আর ওই রেখাটাকেও স্পর্শ করছে। আরেকটা হয়েছে 4,0 বিন্দুতে, যেহেতু এইচ এর ভ্যালু 4, আর আমরা ধরে নিয়েছিলাম h,0 বিন্দুতেই হচ্ছে কেন্দ্রটা। তাহলে আরেকটা হচ্ছে এইখানে মোটামুটি কেন্দ্র, এবং না অত বেশি বেশি হয়ে গেছে মনে হয় একটু। আচ্ছা, এইখানে। সো আর বৃত্তটা হচ্ছে এটা। আচ্ছা, পারফেক্ট হয় নাই, যাই হোক তোমরা বুঝে নিতে পারবা। বৃত্তটা এটা, তাহলে কেন্দ্র আগেরটাই মনে হয় ঠিক ছিল। সো এই তো দেখো, ডিফারেন্ট ব্যাসার্ধ
ডিফারেন্ট কেন্দ্রের দুইটা বৃত্ত আসছে, বাট এটা আসতে পারে। বুঝে গেছে? তোমার শর্ত কিন্তু মানছে, দুইটাই শর্ত মানছে। এই যে ওয়াই অক্ষকে 0 বিন্দুতে স্পর্শ করছে আর ওই রেখাটাকে স্পর্শ করছে। কথা বুঝে গেছে? সো তোমরা যদি কেউ তুলতে চাও, আচ্ছা এখানে তোলার তেমন কিছু যদিও নেই, বাট তুলতে চাইলে তুলে নিতে পারো। আর চিত্রটা অবশ্যই তুলবা, কেমন? চিত্রটা আমি আচ্ছা একটু পরে আরও উপরে উঠাই দেবো। আমরা তাহলে স্টার্ট করি। তাহলে কিন্তু এই ম্যাথটা একটা বেশ ভালো ম্যাথ, এটা তো আমাদের দেখা হয়ে গেল। তারপরে ম্যাথটা বেশি টাফ ম্যাথ না, বাট এরকম ম্যাথ পরীক্ষায় হুটহাট চলে আসে। ঠিক আছে, খুবই সোজা ম্যাথ, বাট হুটহাট চলে আসে। আচ্ছা, ম্যাথটা হলো এটা। এক্সাম্পল 20, 3টা রেখা দেওয়া আছে। এক্স ইজ ইকস টু 0 মানে এক্স অক্ষ, সরি ওয়াই অক্ষ, ওয়াই ইজ ইকস টু 0 তার মানে এক্স অক্ষ, এবং এক্স ইজ ইকস টু এ মানে ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা। এই 3টা রেখাকে স্পর্শ করে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। আমরা চলো আসলে রেখা 3টা আগে আঁকি, আমার ফার্স্ট কাজ। তারপর বৃত্তটা একটু ভিজুয়ালাইজ করি, এবং ফার্স্ট অফ অল এই ম্যাথটা ভিজুয়ালাইজ করলেই ম্যাথ শেষ আর কি। তো আমরা একটু ভিজুয়ালাইজ করি রেখা 3টাকে। রেখা 3টা ছিল এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর এক্স ইজ ইকস টু 0 রেখা, না সরি এক্স ইজ ইকস টু এ রেখা। তাহলে একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ, আর একটা হচ্ছে এক্স ইজ ইকস টু এ রেখা। ফার্স্ট অফ অল বলে নিই, এর ভ্যালু পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে, বাট ম্যাথমেটিক্যালি সব কিছু এমনভাবে মানে সাজানো হয়েছে যে তুমি যে কোনো একটা নিলেই, আর ধরো যে এক্স ইজ ইকস টু এ, তুমি রেখাটা এটা ধরছো, বাট এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে অ্যাকচুয়ালি বোঝাবে যে তুমি যেদিকে ধরছো তার উল্টা দিকে হবে। সো ম্যাথমেটিক্যালি ওভাবেই কিন্তু। সো এটা হচ্ছে এক্স ইজ ইকস টু এ রেখা, কেমন? ধরলাম যে এর ভ্যালু 3। তাহলে বৃত্তটা কি? 3টাকে স্পর্শ করছে, তাহলে বৃত্তটা নিশ্চয়ই এরকম। তিনটাকে স্পর্শ করছে, অথবা এরকম 3টাকে স্পর্শ করছে। আচ্ছা, ম্যাথটা সোজা কোন দিক থেকে? সোজা হচ্ছে, দেখো এটাকেও স্পর্শ করছে, এটাকেও স্পর্শ করছে। সো এদের মাঝখানে যে ডিস্টেন্সটা, সেটা কিন্তু অবশ্যই ব্যাস, তাই না বলো? কারণ হচ্ছে কেন্দ্র থেকে, যেহেতু দুইটা সমান্তরাল রেখা, ঠিক আছে, এবং তার মাঝখানে বৃত্তটা আছে। এই যে দেখো, এটা একটা রেখা, আর ধরো যে এটা আরেকটা রেখা, মাঝখানে ধরো বৃত্তটা আছে। তাহলে রেখাটার দুইটার মধ্যে যে ডিস্টেন্সটা, সেটাই কিন্তু ব্যাস। কথা বোঝা গেছে? রাইট। এবং দুইটা রেখার মধ্যে, সমান্তরাল রেখার মধ্যে ডিস্টেন্স বের কিন্তু তোমরা ইজিলি করতে পারো। সেটা নিয়ে আমি মনে হয় কথা বলেছি, বা না বললেও, ধরো যে দুইটা সমান্তরাল রেখা আছে, ধরলাম এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ওয়ান ইজ ইকস টু 0, আর এটার সমান্তরাল রেখা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি টু ইজ ইকস টু 0। সমান্তরাল তো, তাহলে এক্স ওয়াই এর সহগ সেম। সেম না থাকলে তুমি সেম করে নিবা। অনেক সময় এখানে 2a1, 2a, 2b, 2c2 থাকতে পারে, বাট তুমি সেগুলাকে ভাঙচুর করে সহগগুলাকে সেম বানাবা। ঠিক আছে, কনস্ট্যান্ট যা খুশি হোক। সো এই যে দুইটাই, এটা তো বাদ, দুইটার একটা সেট হলো। এখন এই দুইটার মধ্যে ডিস্টেন্সটা কি? ডিস্টেন্সটা হচ্ছে ডেল্টা সি, মানে ধ্রুবকের চেঞ্জ, ধ্রুবক পদের ডিফারেন্স ডিভাইডেড বাই রুট ওভার এক্সের সহগ স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগ স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো কত সহজ একটা সূত্র। সো এই দুটা যদি এরকম সোজা, মানে ইজি জিনিস না হয়ে একটু বাঁকা তারা জিনিস হইতো, দুইটা সমান্তরাল রেখেই বাঁকা হইতো, তাহলেও আমাদের ডিস্টেন্স বের করার কোনো বিষয় ছিল না। ঠিক আছে, বাট এখানে যেহেতু দুইটা সমান, সো আমরা খুবই সহজে বুঝতে পারি যে এটা এক্স ইজ ইকস টু 0 আর এটা হচ্ছে এক্স ইজ ইকস টু এ। তাহলে এতটুকু ডিস্টেন্স হচ্ছে এ পরিমাণ পার্থক্য আছে, তাই না? সো ব্যাসটা কত হবে বলো তো? ব্যাস হবে এ পরিমাণ, তাহলে ব্যাসার্ধ হবে কত? ব্যাসার্ধ কিন্তু হবে a/2 পরিমাণ, ভাই কিন্তু সেটাই লিখছে। ঠিক আছে, ব্যাসটা হবে এ পরিমাণ, আর ব্যাসার্ধ তাহলে হবে a/2 পরিমাণ। তাহলে কেন্দ্রটাই যে এখানে আর এখানে। এখন ব্যাসার্ধ যদি a/2 পরিমাণ হয়, এই যে দেখো কেন্দ্রটা a/2 পরিমাণ উপরে উঠতে পারে,
নিচে উঠতে পারে। কোন পয়েন্ট থেকে? এই যে এই পয়েন্টটা থেকে। এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা হচ্ছে, আচ্ছা এখানে সুন্দর করে দেখানো গেল না, আমি একটু অ্যারো দিয়ে দেখাই। তাহলে এটা হচ্ছে a/2, 0 পয়েন্ট, মানে এটা আর এটার মাঝখানের পয়েন্ট a/2, 0। সেখান থেকে a/2 পরিমাণ উঠতেও পারে, নামতেও পারে। তাহলে কেন্দ্র দুটার অবস্থান হচ্ছে a/2, a/2 অথবা a/2, -a/2। সো কেন্দ্র দুটা কিন্তু তোমার পেয়ে গেছো। তুমি ব্যাসার্ধও জানো, কেন্দ্রও জানো, তোমার কিন্তু আসলে বৃত্তটা হয়ে গেছে। জাস্ট আঁকছো, এবং এই একটা আমি সবসময় বলছি আঁকবা ততটুকুই যতটুকু তোমার সুবিধার জন্য। বাট এখানে কিন্তু ম্যাথটাই আসলে আঁকা, ম্যাথটা কিন্তু পরে আর কিছুই না। সো জাস্ট এই ম্যাথটাতে সুন্দর করে আঁকার চেষ্টা করো, ঠিক আছে? জাস্ট সুন্দর করে বলতে গিয়ে মানে লাইনগুলা জাস্ট ঠিক মতো দিও, স্কেল দিয়ে লাইনগুলা দিলাম, বাকি কোনোটাতে স্কেল টেল কিচ্ছু দেওয়া লাগবে না, ঠিক আছে? কম্পাস টম্পাস তো লাগবেই না। এতটুকু এই একটা ম্যাথেই জাস্ট আমি বললাম যে লাইনগুলো যেহেতু বেশি ইম্পর্টেন্ট, তো লাইনগুলো একটু স্কেল দিয়েই দিও, কেমন? আচ্ছা, সো তাহলে বৃত্তের সমীকরণটা কি? x - a/2 হোল স্কোয়ার প্লাস y মাইনাস এই টার্মটা, সো ওইটা এখানে মাইনাস দিছি না, হ্যাঁ প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস a/2 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু a/2 হোল স্কোয়ার। এটাকে তুমি সিম্পলিফাই করতে পারো, ঠিক আছে? এরকম আরেকটা একদম ইজি জিনিস দিয়ে দিছি, তোমরা একটু বাসায় ট্রাই করো। আচ্ছা এটা একটু তুলে নাও, আর এরকম একটা কোশ্চেনটাও তুলে নাও পরেরটা, একদম ইজি একটা জিনিস দিয়ে দিছি। একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা y ইজ ইকুয়ালস টু 4 এবং y ইজ ইকুয়ালস টু 10 এবং x ইজ ইকুয়ালস টু 5। তিনটা রেখাকে স্পর্শ করে, তিনটা ইনফরমেশন কিন্তু দিয়ে দিছি, সুতরাং বৃত্ত কিন্তু পারবা। ও আচ্ছা, আমি একটু আগেই বলতেছিলাম আগের ম্যাথটার আরেকটা ওয়ে দেখাবো, সেটা তো দেখানো জরুরি, কারণ এক্সাম্পল 22, 23 ওইদিকে ওই মেথডটা একটু লাগবে। আচ্ছা দেখাই দিচ্ছি, এক্সাম্পল 21 যাবে, এটা দেখাই দিচ্ছি। আচ্ছা, সো আগের ম্যাথটা কি ছিল? দুইটা রেখাকে স্পর্শ করছে একটা বৃত্ত, তাই না? দুইটা রেখা যেটা সমান্তরাল কিন্তু না, সমান্তরাল হয়ে তো সোজা হয়ে গেল, ঠিক আছে? বাট দুইটা রেখা ছিল কীরকম? দুইটা রেখা ছিল একটু বক্র, তাই না? মানে একটা কল আসছিল, আচ্ছা যাই হোক, শুনতে পাচ্ছ তো আমার কথা? সো সো রেখাটা ছিল হচ্ছে একটা, এটা তো এক্স অক্ষ ওয়াই অক্ষ, একটা স্পর্শক ছিল হচ্ছে ওয়াই অক্ষ, মানে এক্স ইজ ইকুয়ালস টু 0 রেখা, আর একটা স্পর্শক ছিল হচ্ছে এইটা 3x মাইনাস 4y প্লাস 8 ইজ ইকুয়ালস টু 0। সো কেন্দ্রটা আসলে যদি দুইটা রেখাই স্পর্শক হয়, তুমি একটু দেখো, ধরো যে এটা হলো একটা বৃত্ত, দুইটা স্পর্শক আছে, এটা একটা স্পর্শক, এটা একটা স্পর্শক, আর এটা ধরো কেন্দ্র। তাইলে তুমি যতটুকু জানছো যে কেন্দ্রের সাথে যদি এই পয়েন্টটাকে অ্যাড করো আর এই দুইটাকে যদি মানে অ্যাড করে দাও, তাহলে দুইটা একদম হুবহু সেম, এখানে দিলে হুবহু সেম ট্রায়াঙ্গেল হবে এবং এই দুইটা অ্যাঙ্গেল হচ্ছে সমান হবে। এটুকু তো জানছো, এই সাদা অ্যাঙ্গেলটা আর কালো অ্যাঙ্গেলটা এই দুটো তো সমান হবে, তাই না? অ্যাকচুয়ালি দুইটা স্পর্শক যদি দেওয়া থাকে, কেন্দ্রটা তাদের নিঃসন্দেহে তাদের মানে অ্যাঙ্গেল মানে কোণের সমদ্বিখণ্ডকের মাঝখানে থাকবে। আমরা একটা পয়েন্ট পাইছিলাম 1,0 -1,0, আরেকটা পয়েন্ট পাইছিলাম 4,0, ঠিক আছে? দুইটাই কিন্তু একটা হচ্ছে এই যে এই দুইটার, আমি কিন্তু এই এক্সটেনশন নিয়ে ভাববো না, আমার জাস্ট এই পয়েন্টটা লাগবে, ঠিক আছে? সো এই যে দেখো ছেদবিন্দুটা এটা, সো যদি স্পর্শক দুইটাকে আমি এই যে এই পাশটা মুছেই ফেলি, তারা
এই পাশটা যদি আমি মুছেই ফেলি, তাহলে অ্যাকচুয়ালি এদের এই যে সমদ্বিখণ্ডকের মাঝখানেই কিন্তু এই কেন্দ্রটা আছে। তারপরে রেখা তো এই দুইটা, এখন রেখার কোন পার্ট নিতে হবে সেটা নিয়ে তো তুমি আসলে শিওর না। রেখার সমদ্বিখণ্ডক আসলে এইটা একটা হইল, বাট আরেকটা সমদ্বিখণ্ডক আছে, সেটা হচ্ছে এইটা। সো এই যে রেখা দুইটা, এটা একটা রেখা, এটা একটা রেখা, এদের সমদ্বিখণ্ডক এটাও যেমন হয়, সিমিলারলি এদের সমদ্বিখণ্ডক কিন্তু এই যে এটাও হয়, এবং কেন্দ্র কিন্তু অবশ্যই এদের সমদ্বিখণ্ডকের মাঝখানে পড়বে যদি দুইটা স্পর্শক দেওয়া থাকে। এই যে এইটার মতো দুইটা স্পর্শক যদি দেওয়া থাকে, তাহলে কেন্দ্রটা কিন্তু অবশ্যই এদের সমদ্বিখণ্ডক মানে কোণের সমদ্বিখণ্ডকের মাঝখানে থাকে। আর কোণের সমদ্বিখণ্ডক দুইটা তুমি আসলে বের করতে জানো। একটা রেখা কি এক্স ইজ ইকুয়ালস টু 0, আর একটা রেখা হচ্ছে 3x মাইনাস 4y প্লাস 8 ইজ ইকুয়ালস টু 0। সো বৃত্তর মাঝখানে অল্প একটু হলেও এই কনসেপ্টটা তুমি ইউজ করতে পারো, যদিও আমরা আরেকটা ওয়ে পেয়ে গেছি। সো এবং একই অ্যান্সার আসবে, আমরা দেখি। ঠিক আছে, আর কেন্দ্রটা হচ্ছে h,0, আমরা h এর ভ্যালুটা জানি না, h এর ভ্যালুটা বের করতে চাচ্ছি, তাই না? আচ্ছা, সো যদি তোমার এরকম আসে সমদ্বিখণ্ডক বের করতে হয়, সমদ্বিখণ্ডকের মানে সূত্রটা কি? একটা মানে একটার পলিনোমিয়াল ডিভাইডেড বাই সামথিং ইজ ইকুয়ালস টু আরেকটা পলিনোমিয়াল ডিভাইডেড বাই সামথিং। এখানে প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস একটু পরে আনতেছি। আর নিচে কী হবে? নিচে এইটার রুট ওভার এক্সের সহগ স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগ স্কোয়ার, সবসময় একই জিনিস। এক্সের সহগ হচ্ছে 1 স্কোয়ার আর ওয়াই নাই, তার মানে ওয়াইয়ের সহগ হচ্ছে 0, তো 0 স্কোয়ার। আর এখানে নিচে কি এক্সের সহগ স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগ স্কোয়ার, মানে রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার 5। ঠিক আছে, সো সমদ্বিখণ্ডকটা হবে এক্স ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়ালস টু, এখানে প্লাস মাইনাস হবে কারণ দুইটা সমদ্বিখণ্ডক, একটার জন্য প্লাস একটার জন্য মাইনাস। কোনটার জন্য প্লাস কোনটার জন্য মাইনাস সেটাও কিন্তু তোমরা আসলে মানে শিখে আসছো। আর যদি এটা একটু কম ইউজ করা হয়ে থাকে তাহলে একটু সরলরেখাটা দেখে নিও, বা এই তো। সো প্লাস মাইনাস উপরে 3x মাইনাস 4y প্লাস 8 ডিভাইডেড বাই 5। সো তুমি প্লাস মাইনাসটাকে ওই পাশে পাঠিয়ে দিতে পারো, তাহলে প্লাস মাইনাস 5x ইজ ইকুয়ালস টু 3x মাইনাস 4y প্লাস 8, রাইট? তাইলে তুমি যদি প্লাস নাও তাইলে 5x ইজ ইকুয়ালস টু 3x মাইনাস 4y প্লাস 8, আর তুমি যদি মাইনাস নাও মাইনাস 5x ইজ ইকুয়ালস টু 3x মাইনাস 4y প্লাস 8। তাইলে হচ্ছে এই ইকুয়েশনটা কি দাঁড়ায় দেখো তো, তুমি এক্সটাকে ওই পাশে নিয়ে আসো, ওয়াইটাকে ওই পাশে নিয়ে আসো, এইটাকে ওই পাশে নিয়ে আসো, তাহলে 2x প্লাস 4y প্লাস 8 ইজ ইকুয়ালস টু 0, তাই না? সরি, মাইনাস 8 ইজ ইকুয়ালস টু 0। আর এখানে ওই 5xটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে 8x মাইনাস 4y প্লাস 8 ইজ ইকুয়ালস টু 0। তুমি আসলে দুইটা সমদ্বিখণ্ডক পেয়ে গেছো। এখন কেন্দ্র দুটা তো সমদ্বিখণ্ডকের মাঝখানে, কেন্দ্রটা তো সমদ্বিখণ্ডকের মাঝখানে পড়বে, তাহলে এই h,0 দিয়ে যদি এটাকে সিদ্ধ করো তাহলে 2x এর জায়গায় h প্লাস 4 ইন্টু 0, এটা হচ্ছে 0, মাইনাস 8 ইজ ইকুয়ালস টু 0। এখানে h এর ভ্যালু দেখেই বোঝা যাচ্ছে 4 চলে আসবে। আর এখানেও যদি x এর জায়গায় h, y এর জায়গায় 0 বসায় দাও তাহলে x 8h, এটা y এর জায়গায় 0 বসালে 0, আচ্ছা আর বসাই দিই, প্লাস 8 ইজ ইকুয়ালস টু 0। দেখেই বোঝা যাচ্ছে h এর ভ্যালু হচ্ছে -1। সো তুমি কিন্তু এইভাবেও পাইতে পারো। ঠিক আছে, যদিও এটা একটু পরের কথা, বাট একটু দেখাই দিলাম কেমন, মানে তুমি যদি চাও করতে এটা কিন্তু করতে পারো। এবং এইটা যে ব্যবহার করতে হবে সেটা তোমাদেরকে একটু প্র্যাকটিসে রাখার জন্যই আমি মানে নোটে আমি আরও কয়েকটা এক্সাম্পল তোমাদেরকে দিয়ে দেবো, যে মানে সেটা ম্যাথ করা সহ দিয়ে দেবো। সেখানে তোমরা একটু দেখো যে এটা মানে অন্তকেন্দ্র কিন্তু এভাবেই বের করছো তোমরা আগে সরলরেখার মাঝখানে। হয়তো একটা ত্রিভুজের 3টা বাহু দেওয়া আছে, তাহলে ত্রিভুজের অন্তকেন্দ্রটা বের করেছো কিন্তু এভাবেই, তাই না? সো আচ্ছা, সো ওইটা মানে ওই ম্যাথটাই অ্যাকচুয়ালি বৃত্তের মাঝখানে দিছি, কারণ বৃত্তের মাঝে কিন্তু এটা ইউজ করা যায়। সো
এই যে এটা দিয়েও যে করা যায় সেটা দেখাই দিলাম, ঠিক আছে। সো একটা কোণের সমদ্বিখণ্ড, সেটার কনসেপ্টটাও কিন্তু একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। মানে সেটা দিয়ে তুমি চাইলে করতে পারো, যদিও মানে অন্যভাবে অবশ্যই করা যায়। খাতা ব্লাড দেখছো? এখন তো দেখার কথা না, অন্যরাও কি একই অবস্থা? আচ্ছা, আমি ডেটায় মুভ করতেছি, দাঁড়াও। সো আমাদের আমাদের কোণের সমদ্বিখণ্ডকের কনসেপ্টটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি, সেটা আমরা শিখলাম, তাই না? আচ্ছা, এবং সেজন্যই কোণের সমদ্বিখণ্ডক রিলেটেড, যেমন অন্তঃকেন্দ্র বের করা, অনেক ক্ষেত্রে অন্তঃকেন্দ্র বের করার পর অন্তঃবৃত্ত বের করা, সেরকম আমি কিন্তু কয়েকটা ম্যাথ এক্সাম্পলে অ্যাড করে দিয়েছি, সেগুলো তোমরা একটু দেখে নিবা, ঠিক আছে। জাস্ট একটা ছোট্ট কথা বলে রাখি, অন্তঃকেন্দ্র যখন বের করবা তখন কিন্তু তোমার এটা সূক্ষ্ম কোণ নাকি স্থূল কোণ সেগুলো নিয়েও একটু ভাবতে হবে। সো আমি সেটা অ্যাড করে দেবো, সেটা নিয়ে তোমরা একটু দেখো। আর অন্তঃকেন্দ্র বের করার ম্যাথ কিন্তু তোমরা 3.7-এ করে আসার কথা সরলরেখায়, ঠিক আছে। আর আমি তো করেই দেবো, একটু দেখো, প্রবলেম হলে বলো। আর আমাদের একটা ম্যাথ বাকি আছে, আমি সেই ম্যাথটায় চলে যাই, আমাদের এক্সাম্পল 21। আচ্ছা, আমাদের এক্সাম্পল 21 হচ্ছে এইটা, এই টাইপের একটা করেছি আমরা, বাট বলেছিলাম এরকম করব। দেওয়া আছে হচ্ছে -5, -6 বিন্দুগামী একটি বৃত্ত, মানে বৃত্তের একটা পয়েন্ট দিয়ে দেওয়া আছে আর একটা স্পর্শক দিয়ে দেওয়া আছে। সো কোশ্চেনটা হলো -5, -6 বিন্দুগামী একটি বৃত্ত 3x + 4y - 11 = 0 এই রেখাটাকে 1, 2 বিন্দুতে স্পর্শ করে, তাহলে বৃত্তটার সমীকরণ নির্ণয় করো। এবং এটার ক্ষেত্রে আমরা অবশ্যই বেসিকে যাব, কারণ এক্সট্রা অ্যাডভান্টেজ কিন্তু আমরা পাবো না, এক্সট্রা অ্যাডভান্টেজগুলো কিন্তু আমরা পাবো না, ঠিক আছে। যেটা আগের ম্যাথে কিন্তু আমাদের কোটিটা ফিক্সড হয়ে গেছিলো। আগে আমরা এই টাইপেরই একটা ম্যাথ করেছিলাম, যে x = 3 রেখাকে 3, 2 বিন্দুতে স্পর্শ করে আর -1, 9 বিন্দু দিয়ে যায়। সেখানে আমি যে অ্যাডভান্টেজটা পাইছি, কোটিটা ফিক্সড হয়ে গেছিলো, এখানে কিন্তু কোটিটা ফিক্স হবে না। সো জাস্ট ভুজটা ফিক্স হবে, এবং সেটা কিন্তু তুমি আচ্ছা, কোটিটা ফিক্স হবে না। সো এখানে একটু অন্যরকম, যাই হোক এই ম্যাথটা আমি একটু বলি। সো আমি দেখো, প্রথমে হচ্ছে রেখাটা আমি ধরে নিয়েছি, এবং রেখাটা অত মানে ওটাকে কী বলে, ড্রয়িং অত কারেক্ট হওয়ার দরকার নেই, রেখাটাকে আমি এটা ধরে নিলাম। রেখাটা কী ছিল? 3x + 4y - 11, 3x + 4y - 11 = 0। আর হচ্ছে কোন বিন্দুতে স্পর্শ করছে? এটা 1, 2 বিন্দুতে স্পর্শ করছে। আচ্ছা, সো 1, 2 বিন্দুতে যে স্পর্শ করছে, তাহলে নিঃসন্দেহে কেন্দ্রটা হচ্ছে এই রেখার উপর। তুমি রেখাটা বের করবা, ঠিক আছে। আমি একটু বলে দিই রেখাটা কি আসে। রেখাটা আমার আসছে হচ্ছে 4x - 3y + 2 = 0। আর আরেকটা পয়েন্ট দেওয়া আছে, সেই পয়েন্টটা কি? সেই পয়েন্টটা হচ্ছে -5, -6 বৃত্তটার উপর। ধরলাম বৃত্তটা এটা, ঠিক আছে, এটা বৃত্তটা। তাহলে আরেকটা পয়েন্ট দেওয়া আছে, তাহলে এদের লম্ব সমদ্বিখণ্ডক সেটাও তো কেন্দ্র দিয়েছে। সো তুমি লম্ব সমদ্বিখণ্ডকটা বের করবা। আমার লম্ব সমদ্বিখণ্ডকটা যেটা আসছে সেটা আমি একটু বলি, নোট থেকে বলি। আমার লম্ব সমদ্বিখণ্ডকটা আসছে হচ্ছে 3x + 4y + 14 = 0, ঠিক আছে। এটা একটু স্পেশাল একটা এক্সাম্পল, কারণ এই লম্ব সমদ্বিখণ্ডকটা আবার এই রেখাটার সমান্তরাল হয়ে গেছে, বাট সেটা নিয়ে তোমার ভাবার কিছু নেই, অত টেনশন করার কিছু নেই, ঠিক আছে। সো তুমি যদি এই দুইটা রেখা দুইটাই কেন্দ্র দিয়ে গেছে, দুইটার সলিউশন নাও, তাহলে তুমি কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে যাবা, এবং কেন্দ্রের স্থানাঙ্ক আসবে -2, -2 কেন্দ্র পেয়ে গেছো। তাহলে বৃত্তের ইকুয়েশন x - ভূত স্কোয়ার, তার মানে x + 2 হোল স্কোয়ার + y - 40 স্কোয়ার
y প্লাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট। এখন তুমি এই সমীকরণটাকে 1,2 অথবা -5,-6 যে কোনো একটা দিয়ে সিদ্ধ করতে পারো, তাহলে তুমি এই কনস্ট্যান্টটার ভ্যালু পেয়ে যাবে 25 বা 5 স্কোয়ার। সো পরবর্তীতে তুমি এখানে জাস্ট 5 স্কোয়ারটা বসায় দিবা, তোমার কিন্তু ম্যাথটা হয়ে যাবে। আর এর বাইরে আরও 3টা এক্সাম্পল আছে, যে 3টা আসলে তোমরা নিজেরাই দেখতে পারবা। সো ওই 3টা আমি দিয়ে দেবো, নোটটা কুইকলি প্রোভাইড করে দেবো, তোমরা একটু দেখে নিও কষ্ট করে, ঠিক আছে? আর এই ম্যাথটাও আসলে নেট একটু প্রবলেমের কারণে হয়তো ব্লার দেখা গেছে, তোমরা এইটাও একটু দেখে নিও ভিডিওতে কষ্ট করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে বুধবার ইনশাআল্লাহ দেখা হবে। বুধবারে আমি টাইম প্রস্তাব করব, 2টা টাইম প্রস্তাব করব, দেখি তোমরা কোনো টাইমে পারো কিনা, যেহেতু ক্লাস নেই। ঠিক আছে? আচ্ছা, এই টাইমে যে পিক আওয়ার চলে আসে তো একটু নেটটা একটু প্রবলেম করে। দুপুরের দিকে হলে তো সমস্যা হওয়ার কথা না, যেহেতু কলেজের আচ্ছা, যেহেতু কলেজের টাইমটা তোমরা কিন্তু ফ্রি পেয়ে যাবা ওই দিন, যেহেতু ছুটি, আখেরি চেহারা সোমবার ছুটি। হয়তো আমরা মানে আমি প্রস্তাব করবো 2টা টাইম, আর তোমরা আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো সেটা, ওইটা নিয়ে কথা হবে।